হ্যালো, হ্যালো, টেস্ট ট্রান্সমিশন, হ্যালো। কেউ আমার কথা শুনতে পেলে প্লিজ কমেন্ট করে জানান। হ্যালো, আই এম ওয়েটিং ফর মোর ভিউয়ার। Only 2% are viewing this update live. আমি আরও কিছু ভিউয়ারের জন্য অপেক্ষা করছি। আরও ভিউ সংখ্যা বাড়লেই আমি আমার লাইভ শুরু করব। সে পর্যন্ত আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করুন। সরি, ফোন কল এসেছিল, তাই পজ হয়ে গেছিল। আমি শুরু করছি। প্রিয় নেত্রকোনাবাসী, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নওশাদ আলম, প্রভাষক, নেত্রকোনা মেডিকেল দুঃখিত, বারবার ফোন কল আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় নেত্রকোনাবাসী, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নওশাদ আলম, প্রভাষক, নেত্রকোনা মেডিকেল কলেজ, নেত্রকোনা। আমি আজ আপনাদের সাথে বাংলাদেশের করোনা পরিস্থিতি, সমসাময়িক বিষয় এবং ইউরোলজিক সমস্যা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই নেত্রকোনা হেল্পলাইনকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনারা জানেন এই বৈশ্বিক মহামারীতে পৃথিবীর 200টির অধিক দেশ আক্রান্ত হয়েছে, বাংলাদেশও এর বাইরে নয়। আপনারা ইতিমধ্যে বাংলাদেশে যখন মৃত্যুর হার কমেই বেড়ে চলেছে, তখন টানা 66 দিনের লকডাউন কাটিয়ে অবশ্যই সব কিছু খুলে দেওয়া হয়েছে। তো এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি যেটা জরুরি তা হলো নিজেকে কিভাবে সুরক্ষিত রাখা যায়। আপনার সুরক্ষা আপনার হাতেই। নিজেকে সুরক্ষিত রাখা এই সময় সবচেয়ে বেশি প্রয়োজন। সেই জন্যই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আপনারা জানেন, প্রতিদিন টিভিতে বলছে, সব জায়গায় বলছে কীভাবে স্বাস্থ্যবিধি। তারপরে আমি আবার মনে করে দিতে চাই, ঘর থেকে যথাসম্ভব কম বের হবেন। ঘর থেকে বের হলে অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করবেন, বারবার সাবান দিয়ে হাত ধুবেন। তো আপনাদের যদি কোনো স্বাস্থ্য বিষয়ক সমস্যা থেকে থাকে তা কমেন্ট করে জানান, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। প্লিজ আপনারা কমেন্টে আপনাদের সমস্যার কথা জানান। যেহেতু এই মুহূর্তে কোনো প্রশ্ন নেই, তারপরে আমি নেত্রকোনার করোনা আপডেটটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আজ পর্যন্ত নেত্রকোনায় মোট আক্রান্তের সংখ্যা 221 জন।
মোট মৃত্যুর সংখ্যা 2 জন। আপনারা জেনে থাকবেন সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে নেত্রকোনার কেন্দ্র উপজেলা থেকে। সেই সংখ্যাটি হলো 54 জন। আর নেত্রকোনা সদর থেকে আক্রান্তের সংখ্যা হলো 47 জন। আপনাদের স্বাস্থ্য বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানার জন্য আপনি আমাদের কাছে প্রশ্ন করতে পারেন। এছাড়াও স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ চাইতে পারেন। আপনাদের যদি কারো কোভিড-19 অর্থাৎ করোনা টেস্ট করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা নেত্রকোনা সদর হাসপাতালে, যারা নেত্রকোনা সদরে আছেন, নেত্রকোনা সদর হাসপাতালের 126 নম্বর রুমে অফিস চলাকালীন সময়ে গিয়ে আপনারা পরীক্ষাটি করতে পারবেন। স্বাস্থ্য বিষয়ক যে কোনো সমস্যা জন্য আপনারা কমেন্ট করে প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাদেরকে আমি আরেকটা তথ্য জানিয়ে রাখি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ গাইডলাইন অনুযায়ী কিন্তু চিকিৎসা থেকে হাইড্রোক্সিক্লোরোকুইন যেটা বাজারে রিকোনিল নামে পাওয়া যায়, আইভারমেকটিন যেটা স্ক্যাবো নামে পাওয়া যায়, এবং ডক্সিসাইক্লিন, সেই ডক্সিসাইক্লিন কিন্তু বাদ দেওয়া হয়েছে। সুতরাং করোনা হলেই আপনারা নিজে নিজে এগুলি খেয়ে নেবেন না, ডাক্তারের পরামর্শ ছাড়া চিকিৎসা করতে যাবেন না। তরিকুল ইসলাম পরশ লিখেছেন, থ্যাঙ্কস ফর লাইভ। ওকে তরিকুল ভাই, আপনাকেও ধন্যবাদ কমেন্ট করার জন্য। আপনাদের স্বাস্থ্য বিষয়ক যে কোনো সমস্যার জন্য আপনারা প্রশ্ন করতে পারেন, অথবা সমসাময়িক যে কোনো তথ্য জানার জন্য আপনারা আপনাদের প্রশ্ন কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের সাথে আমি আরেকটি তথ্য শেয়ার করতে চাই। আমার পরিবারের 3 জন সদস্য, আমার স্ত্রী, আমার মা এবং আমার বাসার যে কাজের মেয়ে, তারা করোনা আক্রান্ত হয়েছিল। ইতিমধ্যেই আমার স্ত্রী এবং আমার মা সেরে গেছেন। আমার কাজের মেয়েরও সিমটম ছিল, আপাতত এখন ভালোর পথে, সিমটম রিলিফ হয়ে গেছে। সুতরাং করোনা নিয়ে আপনারা ভয় পাবেন না, সচেতন হতে হবে। অবশ্যই ভয় পাওয়া চলবে না, কারণ আপনারা জানেন যে নেত্রকোনার 221 জনের মধ্যে মৃত্যু মাত্র 2 জন। নেত্রকোনার যেটা পরিস্থিতি আমি জানি, বেশিরভাগ আক্রান্ত সংখ্যাই অ্যাসিমটোমেটিক, মানে কোনো লক্ষণ খুব কম, মৃদু লক্ষণ, একদমই মৃদু লক্ষণ। হ্যাঁ, সুতরাং ভয় পাবেন না করোনা নিয়ে। আরেকটা তথ্য, যদি আপনার বাড়ির আশেপাশে কোনো প্রতিবেশী করোনায় আক্রান্ত হয়, তাদেরকে যথাসম্ভব আপনারা সাহায্য করার চেষ্টা করুন। হ্যাঁ, তাদেরকে যদি আপনার খুব পরিচিত হয়, ফোন নিয়ে খোঁজখবর নিন, তাদের কী লাগবে না লাগবে খোঁজখবর নিন। কারণ আপনিও যে কোনো সময় আক্রান্ত হতে পারেন। আপনাকে দেখছেন, আজকে
কিন্তু 2500-এর উপরে আক্রান্তের সংখ্যা এবং সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা 40 জন। সুতরাং আপনার যে হবে না করোনা, সেটা আপনি বলতে পারেন না। সুতরাং করোনা কারো হলে হ্যাঁ, তাকে যথাসম্ভব মানসিক দিক দিয়ে সাপোর্ট দেন, তাদের খোঁজখবর রাখেন। ইঞ্জিনিয়ার তানজিলা মিশু লাকি লিখেছেন, স্যার আমার গলা আজ 3 দিন হলো ব্যথা করছে, গলার ডান দিকটা, কথা বললে কোনো কিছু খেলেও ব্যথা করে। আচ্ছা, লাকি লাকি আপাকে আমি বলছি, যেহেতু গলা 3 দিন ধরে ব্যথা, সেই ক্ষেত্রে আসলেও আপনার কি ঠান্ডা লেগেছিল, কাশি বা অন্য কিছু আছে, বা গলা খুসখুস কাশি? লাকি আপার জন্য আমি বলছি যে আপনার সবচেয়ে বেশি গলা খুসখুস বা গলা ব্যথার জন্য আমরা স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দিয়ে থাকি। যতটুকু কথা শুনে বোঝা যাচ্ছে যে লাকি আপা আপনি গরম পানিতে লবণ মিশিয়ে গড়গড়া করবেন দিনে 3 বার, গরম আদা চা খাবেন। তাছাড়া যদি এরপরেও ভালো না হয়, সেক্ষেত্রে আপনি অ্যান্টিবায়োটিক শুরু করতে পারেন। কি অ্যান্টিবায়োটিক আপনার যদি খাতা থাকে তাহলে আপনারা লিখে নিতে পারেন। আপনি 3 দিন গড়গড়া করে দেখেন, যদি তারপরেও না ভালো হয় তাহলে ক্যাপসুল মক্সাক্লেপ 625 মিলিগ্রাম দৈনিক 3টা করে 7 দিন খাবেন, সাথে ট্যাবলেট রূপা একটি করে প্রতিদিন রাতে, আর গড়গড়াটা চালিয়ে যেতে হবে। মিতু সুরভি সালমা মিতু লিখেছেন, কিডনি পেশেন্টদের কি কি খাওয়া যাবে আর কি কি খাওয়া যাবে না। আব্বুর কিডনি সেরাম ক্রিয়েটিনিন টেস্ট রিপোর্ট 1.8, তার সাথে হাই প্রেশার আছে। মিতু আপার জন্য আমি বলছি, আমি এই গ্রুপে কিডনি পেশেন্টদের কী কী খাওয়া যাবে এবং কী কী খাওয়া যাবে না তার একটা তালিকা আমি আমার লাইভ শেষে গ্রুপের মধ্যে শেয়ার করব, সেটা আপনি ফলো করতে পারেন। সেটা আমি লাইভ শেষে আপনাকে দিয়ে দিব। আবরার ফায়াজ সোহান লিখেছেন, আমার প্রতিবেশী একজন করোনা আক্রান্ত হয়েছিল, তার সাথে সাক্ষাৎ হয়েছিল যে দিক, তার স্যাম্পল দেওয়া হয়েছিল, কিন্তু তার পজিটিভ এসেছে। এখন আমার কি পরীক্ষা করতে হবে? আবরার ফায়াজ সোহানের জন্য আমি বলছি, যদি আপনার কন্ট্যাক্ট টাইম খুব কম হয়ে থাকে এবং আপনার যে প্রতিবেশীর হয়েছে তার কি অনেক লক্ষণ কাশি বা জ্বর ছিল, সেরকম যদি হয়ে থাকে এবং আপনি কতক্ষণ ছিলেন তার সাথে, তার উপর আসলে নির্ভর করছে আপনাকে পরীক্ষা করতে হবে কিনা। এখন যদি আপনি টোটালি কোনো সিমটম না থাকে, তাহলে পরীক্ষা আমার মনে হয় না করলেও চলবে। তারপরে আপনি বাসায় যথাসম্ভব মাস্ক পরিধান করে থাকুন, বাসায় একটা আলাদা থাকুন। আপনি 5 দিন অবজারভেশন করে দেখেন যে আপনার কোনো লক্ষণ আসে কিনা। যদি লক্ষণ না থাকে তাহলে আপনার পরীক্ষা করার প্রয়োজন নেই বলে মনে করছি। আমিনুর রহমান আমিন লিখেছেন, স্যার আমার বাম কান বন্ধ অনুভব হয় এবং শব্দ খুব অস্বস্তি লাগে, আমি কি করতে পারি? আমিনুর রহমান আমিন ভাইয়ের জন্য আমার পরামর্শ যেটা হলো, আপনার কান যেহেতু এই সমস্যার জন্য অবশ্যই আপনাকে একজন ইএনটি স্পেশালিস্ট দেখাতে হবে, কারণ আপনার কান পরীক্ষা না করে আসলেও সেক্ষেত্রে কিছু বলা যাবে না। আমিনুর রহমান আমিন ভাইয়ের জন্য আপনারা যে কোনো স্বাস্থ্য বিষয়ক সমস্যা, স্পেশালি মূত্রথলি, মূত্রনালী এবং কিডনির কিডনি এবং প্রোস্টেটের সমস্যার জন্য প্রশ্ন করতে পারেন। এছাড়া যে কোনো ধরনের সমস্যার জন্যই আপনারা প্রশ্ন করতে পারেন, আমি পরামর্শ দেওয়ার যথাযথ চেষ্টা করব।
সুরবালার ছায়া লিখেছেন, স্যার ছোট বাচ্চাদের জন্য কি কোনো বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে? আহ, ছায়া আপার জন্য বলছি, আসলেও ছোট বাচ্চা কত ছোট সেটা একটু কথা। বাচ্চা যদি বেশি ছোট, বাচ্চারা আসলেও তো মাস্ক ব্যবহার করতে পারে না, সেই জন্য বাড়ির কেউ আক্রান্ত হলে বাড়ির সকলেই মাস্ক ব্যবহার করতে হবে, বরং ছোট বাচ্চাদের বেলায় সেটা না করলেও চলবে, যেহেতু বাচ্চাদেরকে, এত ছোট বাচ্চাদের মাস্ক ব্যবহার করা সম্ভব হয় না। আমার বাসায় যখন আক্রান্ত হয়েছিল, বাসার সবাই মাস্ক ব্যবহার করেছি, কিন্তু আমার বাচ্চার বয়স 3 বছর, সে মাস্ক ব্যবহার করেনি, যেহেতু এত ছোট বাচ্চারা মাস্ক সাধারণত রাখতে চায় না। শফিকুল ইসলাম খান, আমার শ্বাসকষ্টের সমস্যা আছে আগে থেকেই, এই মুহূর্তে আমার করণীয় কি? শফিকুল ইসলাম ভাইয়ের জন্য বলছি, আসলেও আপনি খুবই একটা উভয় সংকটে আছেন। কারণ এই মুহূর্তে যেহেতু করোনার একটি লক্ষণ শ্বাসকষ্ট, আপনার অ্যাজমার সমস্যাটা আপনার যে ওষুধ দ্বারা আগে নিয়ন্ত্রণ থাকতো, সেইভাবে আপনি কঠোরভাবে নিয়ন্ত্রণ করেন যেন এই মুহূর্তে আপনার শ্বাসকষ্টটা আর না হয়। আপনাকে যথাসম্ভব নিয়মকানুন মেনে চলুন। আগের যে চিকিৎসা ছিল শ্বাসকষ্টের জন্য, সেই চিকিৎসাগুলো আপনি চালিয়ে যান এবং সতর্ক থাকেন। তারপরেও যদি শ্বাসকষ্ট হয়, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার শ্বাসকষ্ট হলে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করবেন, এবং আপনার যদি আগের কাগজপত্র থাকে শ্বাসকষ্টের কোনো হিসাবে প্রেসক্রিপশন থাকে, সেগুলো সাথে নিয়ে যাবেন, যে আমার আগে থেকেই শ্বাসকষ্ট ছিল তার প্রমাণ হিসেবে, যে অ্যাজমার সমস্যা বা অন্য কোনো সমস্যা ছিল। এমডি সাখাওয়াত হোসেন রাজন লিখেছেন, আমার 3-4 দিন ধরে জ্বর, ওষুধ খাওয়ার পর কমছে, কিন্তু তার সাথে মাথা ব্যথা আছে। ওষুধ খাওয়ার পর কমে আবার বাড়ে, এটা কমছে না, প্লিজ সাজেশান। এমডি সাখাওয়াত হোসেন রাজনের জন্য বলছি, আসলেও এই মুহূর্তে জ্বর আসাটা জ্বর আসাটা আসলে খুবই একটা টেনশনের বিষয়। আমার পরিবারেরও কয়েকজনের জ্বর এসেছে। কারণ আমি অনেক আমার পরিবারের সদস্যের করোনা আক্রান্ত হওয়ার পরে আমি অনেকজন করোনা রোগীর সাথে, আক্রান্ত হয়ে যারা সুস্থ হয়েছে বা আক্রান্ত অলরেডি আছে, তাদের সাথে কথা বলেছি। যাদের সিমটম ছিল তাদের বেশিরভাগেরই জ্বর আছে। অনেকের জ্বর 3 দিন জ্বর ছিল, জ্বর থাকার পরে ভালো হয়ে গেছে, সেও করোনা পজিটিভ। আবার অনেকেরই টানা 14 দিন ধরে জ্বর, আবার অনেকেরই 5 দিন ধরে জ্বর। সুতরাং জ্বর আসলেই করোনা না, কিন্তু এই মুহূর্তে এখন যে পরিস্থিতি দেশের, তাতে জ্বর আসলে আপনাকে যেটা করতে হবে, যে আপনার পরিবারের লোকজনের কাছে যথাসম্ভব আপনি আইসোলেশন হয়ে যাবেন, সম্ভব হলে এক কোণে অবস্থান করবেন, এবং রুম থেকে বের হলে মাস্ক ব্যবহার করবেন, ঘরের ভেতরই মাস্ক ব্যবহার করবেন সেক্ষেত্রে। আর আপনি যদি জ্বরের সাথে অন্য কোনো লক্ষণ না থাকে, আমার পরামর্শ হলো আপনি 4 বেলা করে ট্যাবলেট নাপা 500 মিলিগ্রাম 4 বেলা করে 6 ঘন্টা পর পর খেয়ে যান। এবং করোনা রোগীর জন্য যেসব চিকিৎসা বলতে আমি বুঝাচ্ছি যে গরম পানি পান করা, চা পান করা, হ্যাঁ, আদা জল পান করা, এইগুলি করে যান জাস্ট। কিন্তু কোনো ধরনের ওষুধ খাওয়ার প্রয়োজন নেই। নাপা ছাড়া এই হাইড্রোক্সিক্লোরোকুইন বা স্ক্যাবো বা ডক্সিসাইক্লিন এই ধরনের কোনো ওষুধ খাওয়ার প্রয়োজন নেই। আপনি শুধু নাপা খেয়ে যান। আর যে যে ভেষজ চিকিৎসাগুলো, যেগুলির কথা বললাম, যে গরম পানি, আদা, এগুলি খেয়ে যান এবং যথাসম্ভব ঠান্ডা পরিহার করুন। এটাই আমার রাজন ভাইয়ের জন্য আমার পরামর্শ। আর একটা পরামর্শ, যে ভয় পাবেন না। হ্যাঁ, করোনা রোগী কিন্তু নেত্রকোনার করোনা পরিস্থিতি, যদিও আক্রান্তের সংখ্যা 221 জন, বেশিরভাগই কিন্তু সুস্থ হয়ে গেছে। সুতরাং হ্যাঁ, করোনা রোগী হলেই ভয় পেয়ে যাবেন না, মনকে শক্ত করে রাখুন। আর ধরে নিন যে টেস্ট না করান, তাহলে ধরে নিন আপনার করোনা হয়েছে, এই চিন্তা করেই আপনি আপনার চিকিৎসা চালিয়ে যান, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। রাকিবুল ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম। হ্যাঁ রাকিবুল ভাই, ওয়ালাইকুম আসসালাম। এস এম আলামিন ভাই লিখেছে, স্যার একবার করোনা সিমটম শরীরে আসার পরে অটোমেটিক কমে গেলে তারপরও কি আবার করোনা পজিটিভ হওয়ার সম্ভাবনা থেকে যায়? ধন্যবাদ আলামিন ভাই প্রশ্ন করার জন্যে।
এটাকে বলা হয় রিইনফেকশন। আসলে করোনাতে রিইনফেকশন হওয়ার চান্স কতটুকু এখনো এটা প্রমাণিত না, তবে এখন পর্যন্ত রিইনফেকশন হয়েছে মানে একবার করোনা হয়ে সুস্থ হয়ে যাওয়ার পর আবার হয়েছে, সেই সংখ্যাটা খুবই কম। সেই বিষয়ে যেহেতু এখনো কোনো স্ট্যাটিস্টিক্স বা তথ্য নেই, সুতরাং এই বিষয়ে আসলে আমি বিস্তারিত বলতে পারছি না। তারপরেও আমার জানি, দুইজনের কথা জানি যারা একবার পজিটিভ হওয়ার পরেও আবার ইনফেকশন হয়েছে। সুতরাং একদম যে আবার পুনরায় যে ইনফেকশন হবে না এই কথা কোনোভাবেই বলা যাবে না। সুতরাং একবার পজিটিভ হওয়ার পরেও আপনারা সাবধানে থাকবেন। এমডি হাবিবুর রহমান লিখেছেন, আসসালামু আলাইকুম স্যার, আমার গলার বাম পাশের টনসিলটা একটু ফোলা ফোলা অনুভব করছি, হালকা শুকনা কাশি আছে। আমি অলরেডি ফেক্সো 120 দিন দুবার এবং তুস্কা সিরাপ খাচ্ছি। হাবিবুর রহমান ভাইয়ের জন্য বলছি, টনসিল বা গলা ফুসফুসের জন্য ওষুধের পাশাপাশি আপনার যেটা অবশ্যই করতে হবে যে কুসুম গরম পানিতে লবণ দিয়ে গড়গড়া করতে হবে দিনে কমপক্ষে 3 বার, এর থেকে যত বেশি করতে পারেন। এটাও এক ধরনের মেডিসিন হিসেবে কাজ করবে এবং এটা গলা ব্যথার জন্য বা টনসিলের জন্য খুবই কার্যকর। তাছাড়া আদা চা খাবেন। এরপরেও যদি ভালো না হয় তাহলে আপনি একটা অ্যান্টিবায়োটিক শুরু করতে পারেন ফেক্সোর পাশাপাশি। হ্যাঁ, হাবিবুর রহমান ভাই লিখে নেন, ক্যাপসুল মক্সাক্লেভ 625 মিলিগ্রাম, দিনে 3 বার 7 দিন। হাবিবুর রহমান ভাইয়ের জন্য বলছি, ক্যাপসুল মক্সাক্লেভ 625 মিলিগ্রাম, দিনে 3 বার 7 দিন। এটা আপনি শুরু করবেন, আরও 3 দিন দেখেন আপনি, আমি যে পরামর্শগুলো দিলাম, তারপরে যদি ভালো না হন তারপরে শুরু করেন। আশা করি যদি মৃদু টনসিল বা সামান্য হয়ে থাকে তার মধ্যে গরম পানিতে গড়গড়া করলে আপনি সুস্থ হয়ে যেতে পারেন। যে কোনো বিষয়ে, যে কোনো স্বাস্থ্য বিষয়ে পরামর্শের জন্য আপনারা প্রশ্ন করতে পারেন। আচ্ছা, আমার কমেন্ট বক্সটি দেখা যাচ্ছে না। আচ্ছা প্লিজ কেউ একটা কমেন্ট করবেন একটু, আমার কমেন্ট বক্সটা আসছে না লাইভে। হঠাৎ করে কমেন্ট বক্সটা চলে গেল। হ্যালো, মনে হয় একটু সমস্যা হয়েছে, কমেন্ট দেখতে পাচ্ছি না। কেউ একটু কমেন্ট করে একটু জানান প্লিজ, কমেন্ট বক্সটা আসছে না।
সরি, আসলে কমেন্ট বক্সটা চলে গেছে। আসলে বুঝতে পারছি না আসলে কি টেকনিক্যাল সমস্যা হয়েছে মনে হয়। কমেন্ট দেখা যাচ্ছে না, সেই জন্য আপনাদের প্রশ্নগুলি আমি দেখতে পাচ্ছি না। আমার লাইভ থেকে কমেন্ট বক্সটা চলে গেছে। কিভাবে কমেন্ট বক্সটা আবার আসবে, কারো জানা থাকলে একটু সাহায্য করেন। একটু টেকনিক্যাল সমস্যা হয়েছে, সবাইকে একটু ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করছি। আমি একটু ঠিক করার চেষ্টা করছি। প্লিজ দয়া করে সাথেই থাকুন। হ্যাঁ, ওকে। আসলে কমেন্ট বক্সটা চলে গিয়েছিল, এই জন্য আসলে আমি কমেন্টগুলো দেখতে পারিনি। আবার কমেন্ট বক্সটা এসেছে। হ্যাঁ, আপনারা যারা কমেন্ট করেছেন প্লিজ আবার একটু কষ্ট করে পুনরায় আবার কমেন্টগুলো করুন। ফোন এসেছিল, সেই জন্য একটু টেকনিক্যাল সমস্যা হয়েছিল। ওকে। খায়রুল ইসলাম ভাই লিখেছেন স্ক্রিন থেকে ডান দিকে টান দেন। আচ্ছা খায়রুল ইসলাম ভাই, ধন্যবাদ। আপনার কমেন্ট তো আমি আগে দেখতে পাইনি, কমেন্ট বক্স আসার পরে এখন দেখতে পেলাম, কারণ কমেন্ট বক্সটা আসছিলই না। আপনি কমেন্ট করলে তো আর আমি দেখতে পাইনি। তারপরেও সাহায্য করার জন্য ধন্যবাদ। প্রিয় নেত্রকোনাবাসী, হ্যাঁ, আপনাদের সাথে আমি ডাক্তার নৌশাদ আলম আছি স্বাস্থ্য বিষয়ক পরামর্শের জন্যে। আপনাদের যে কারো যে কোনো স্বাস্থ্য বিষয়ক পরামর্শের জন্য আপনাদের কমেন্ট করতে পারেন। আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। আব্দুল হামিদ লিখেছেন শুভ কামনা। ধন্যবাদ আব্দুল হামিদ ভাইকে অনুপ্রেরণা দেওয়ার জন্যে। মোহাম্মদ জহুর ইসলাম অসীম ভাই লিখেছেন, স্যার আমার আম্মুর কোমরে ব্যথা প্রায় হয়, এমনটা এখনো আছে, ধান বনের কাজ করতে হয়। মোহাম্মদ জহুর ইসলাম ভাইয়ের জন্যে আমি বলবো যে জহুর ইসলাম ভাই, আপনার যদি কলম থাকে তাহলে লিখে নিন যে আপনার আম্মুর জন্যে আপনি চাইলে যখন ব্যথা হয় তখন এই ট্যাবলেট
ডিনোভো, আমি লিখছি ট্যাবলেট ডিনোভো 500, কমেন্টে আমি জানিয়ে দিচ্ছি 2 বেলা করে, আর হলো ট্যাবলেট কেলবো-ডি প্রতিদিন একটি করে খাবে। কেলবো-ডি, এটা হলো মোহাম্মদ জহুর ইসলাম অসীম ভাইয়ের জন্য, যে ট্যাবলেট যখন কোমরে ব্যথা হয় তখন ট্যাবলেট ডিনোভো ভরা পেটে খাবে, কেলবো-ডি, সাথে অবশ্যই একটা গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হবে। গ্যাস্ট্রিকের ওষুধ যেমন সার্জেল বা ম্যাক্সপ্রো জাতীয় ওষুধ খেতে পারে। ডক্টর এমডি হাবিবুর রহমান ভাই, হ্যাঁ, হাবিবুর রহমান ভাই লিখেছেন যে আসসালামু আলাইকুম স্যার, আমার গলার বাম পাশে টনসিল একটু ফোলা, আচ্ছা এগুলি খেয়েছেন, তারপরে এখনও না কাশি, টনসিলে ফোলার ভাব রয়ে গেছে, কি করতে পারি? হাবিবুর রহমান ভাই, আপনি এর সাথে অবশ্যই এখন যেহেতু অনেক দিন হয়ে গেছে ক্যাপসুল মক্সাক্লেভ 625 এক 7 days হাবিবুর রহমান ভাইয়ের জন্য লিখেছি যে আপনার টনসিলের সমস্যার জন্য ক্যাপসুল মক্সাক্লেভ 625 মিলিগ্রাম একটু করে 7 দিন আপনি শুরু করতে পারেন এখন। তারপরে লিখেছে রুহেনা, স্যার আমি অনেক ঘামি তাই ঠান্ডা লাগে, কি করব? রুহেনার জন্য আসলেও ঘেমে ঠান্ডা লাগলে সেই বিষয়ে কি করবেন? আসলে এখানে আমরা যথাসম্ভব জরুরি চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি। ঘেমে ঠান্ডা লাগলে যথাসম্ভব না ঘামার চেষ্টা করবেন, এটাই আসলে এই মুহূর্তে চিকিৎসা। আলামিন ভাই লিখেছে ঠান্ডা নেই, জ্বর নেই, হালকা গলা ব্যথা আছে, ঢোক গেলে ব্যথা লাগে গলার এক পাশে, এই ক্ষেত্রে করণীয় কি বলে উপকৃত হতাম? আলামিন ভাই, আপনার লক্ষণ থেকে যতটুকু মনে হচ্ছে যে গলায় টনসিলাইটিসের সমস্যা হয়েছে, অর্থাৎ যেটা আমরা বাংলায় বলি টনসিল ফোলা। সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন, প্রথমেই কাজ হলো কুসুম গরম পানিতে লবণ দিয়ে গড়গড়া করা, সাথে হলো ট্যাবলেট ফেক্সো প্রতিদিন রাতে একটি করে, এবং ব্যথার জন্যে আপনি ট্যাবলেট নাপা খেতে পারেন 3 বেলা করে, আর সেই সাথে যদি বেশি ব্যথা থাকে সেই সাথে আপনি অ্যান্টিবায়োটিক শুরু করতে পারেন, ক্যাপসুল মক্সাক্লেভ 625 মিলিগ্রাম একটি করে 7 দিন, যেটা আমি আগেও লিখেছি ক্যাপসুল মক্সাক্লেভ, সেটি 7 দিন খেতে পারেন। স্যার শুষ্ক কাশির জন্য কি ওষুধ সেবন করা উচিত? শুষ্ক কাশির জন্য আপনি কাশির ওষুধ খেতে পারেন, পাভেল চৌধুরী কাশির ওষুধ খেতে পারেন, সেই ক্ষেত্রে আপনি মিরাকফ খেতে পারেন দৈনিক 2 চামচ করে 3 বার, পাভেল চৌধুরীর জন্য বলছি। এমডি হাবিবুর রহমান লিখেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাবিবুর রহমান ভাই, আপনাকেও প্রশ্ন করার জন্যে, আমাদের সাথে থাকার জন্য আপনাকেও ধন্যবাদ। আব্দুল মুতালিব ভাই লিখেছেন কিছুদিন যাবৎ প্রস্রাব ক্লিয়ার হচ্ছে না, পেট ব্যথাও আছে, ঘন ঘন প্রস্রাব বের হয় কিন্তু ক্লিয়ার হয় না। হ্যাঁ আব্দুল মুতালিব ভাই, আপনি আপনার বয়স কত এবং সমস্যাটা কতদিন যাবৎ, এবং রাতে ঘুম ভেঙে কয়বার প্রস্রাব করেন সেটা আমাদের একটু জানান। আব্দুল মুতালিব ভাই, আপনার বয়স কত, হ্যাঁ, এবং রাতে ঘুম ভেঙে আপনাকে কয়বার প্রস্রাব করতে যেতে হয় সেটা একটু জানান। মাহমুদুল হাসান ভাই লিখেছেন স্যার আমার দাঁত ব্যথা করছে, আমি কি সেবন করতে পারি? আসলে মাহমুদুল হাসান ভাই, দাঁত ব্যথার জন্য আপনাকে অবশ্যই দাঁতের ডাক্তার কাছে যেতে হবে।
কিন্তু এই মুহূর্তে ব্যথার জন্য আপনি ব্যথার ওষুধ খেতে পারেন। ব্যথার ওষুধ আপনি লিখতে পারেন। হ্যাঁ, ট্যাবলেট আমি মাহমুদুল ভাইয়ের জন্য ট্যাবলেটের নাম লিখেছি ব্যথার ওষুধ। ট্যাবলেট রোলাক 10 মিলিগ্রাম খাবেন, সাথে হ্যাঁ, এইটা আমি লিখেছি মাহমুদুল হাসান ভাইয়ের জন্য। ট্যাবলেট রোলাক 10 মিলিগ্রাম ভরা পেটে এবং ক্যাপসুল সার্জেল খাবার পূর্বে, এটা গ্যাস্ট্রিকের ওষুধ খাবেন। এবং সেই সাথে আপনি অবশ্যই দাঁতের ব্যথার জন্য দাঁতের ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। আব্দুল মোতালেব ভাইকে বলছিলাম যে আপনার বয়স এবং রাতে ঘুম ভেঙে কতবার প্রস্রাব করতে যান সেই বিষয়টা জানাবেন। আব্দুল মোতালেব ভাই। মাহমুদুল হাসান ভাইয়ের জন্য দাঁত ব্যথার জন্য আপনি ট্যাবলেট রোলাক ভরা পেটে এবং ক্যাপসুল সার্জেল খাবার পূর্বে খেতে পারেন এবং সেই সাথে আপনি অবশ্যই দাঁতের ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। হ্যাঁ, ধন্যবাদ আব্দুল মোতালেব ভাই। আপনার বয়স যেহেতু 52 বছর এবং রাতে 2 থেকে 3 বার ঘুম ভেঙে প্রস্রাব করতে যেতে হয়, সেই ক্ষেত্রে অবশ্যই ধরে নিতে হবে যে আপনার প্রোস্টেটের সমস্যা। এই মুহূর্তে আপনি একটা কাজ করতে পারেন। হ্যাঁ, আব্দুল মোতালেব ভাইয়ের জন্য আমি লিখে দিচ্ছি। আব্দুল মোতালেব ভাইয়ের জন্য ট্যাবলেট ইউরোম্যাক্স আব্দুল মোতালেব ভাইয়ের জন্য লিখেছি। আপনি ট্যাবলেট ইউরোম্যাক্স 0.4 মিলিগ্রাম প্রতিদিন রাতে একটি করে খাবেন, সাথে ট্যাবলেট ফিউরোটিল 2টি করে 7 দিন খাবেন। ইনশাল্লাহ ঠিক হয়ে যাবেন। এবং পরবর্তী চিকিৎসার জন্য আপনি অবশ্যই একজন ইউরোলজিস্টের সাথে যোগাযোগ করবেন। সেক্ষেত্রে আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে যে আপনার আসলে কী সমস্যা। আমার ধারণা আপনি আমার এই চিকিৎসায় সাময়িকভাবে ভালো থাকবেন, পরবর্তীতে অবশ্যই একজন নিউরোলজিস্টের সাথে যোগাযোগ করবেন। মাহমুদুল হাসান ভাই লিখেছেন ধন্যবাদ। মাহমুদুল হাসান ভাই আপনাকেও ধন্যবাদ। স্যার, আমার ছেলের বয়স 8 বছর। ছোটোবেলা থেকেই আমার ছেলের মাথা প্রচুর ঘামে, রাতে ঘুমানোর সময় প্রচুর ঘামে। এটা কি সমস্যা হলে করণীয় কি? লাইভে এসে মূল্যবান সময়দের জন্য হাবিবুর রহমান ভাই জন্য বলছি, আসলে ঘামার যে সমস্যাটা, সেই সমস্যাটার জন্য আপনাকে দেশের অবস্থা স্বাভাবিক হলে একজন স্কিনের ডাক্তারের সাথে আপনাকে যোগাযোগ করতে হবে। হাবিবুর রহমান ভাই, অবশ্যই একজন স্কিনের ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। ঘামার যে সমস্যার কথা বলেন সেই সমস্যার জন্য। আপনাকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ। এমডি ফরহাদ ভাই লিখেছেন, স্যার আমার বাম কিডনিতে প্রায় ছোটো ছোটো পাতা। হ্যাঁ,
এমডি ফরহাদ ভাই, আপনি লিখেছেন যে স্যার, আমার বাম কিডনিতে প্রায় ছোট ছোট পাথর হয় এবং প্রচণ্ড ব্যথা হয়। প্রায় পাথর হওয়ার কারণটা কি? আমি কিভাবে ভালো থাকতে পারি? একটু পরামর্শ দিতেন। আহ, ফরহাদ ভাই, আসলে আপনার যে প্রায় সময় পাথর হয়, সেটার প্রায় সময় পাথর হওয়া অনেকগুলো কারণ হতে পারে। এটা আসলে আপনাকে কিছু পরীক্ষা করতে হবে। আপনার বারবার পাথর হচ্ছে, এটাকে আমাদের মেডিকেল টার্মে বলি মেটাবলিক ইভালুয়েশন। যারা ইভালুয়েশন করতে হবে, মেটাবলিক ইভালুয়েশন তালিকা ঠিক করতে পারবেন কি খেতে পারবেন না। হ্যাঁ, সেই হিসেবে লাইভে ভালো থাকতে পারছি না, তবে আপাতত যতটুকু হ্যাঁ, নেটওয়ার্কে একটু সমস্যা ছিল, সরি ফরহাদ ভাই। কানেক্ট হয়ে যাচ্ছে, বারবার বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না? একটু নেটওয়ার্কের সমস্যা। সরি, আমি